আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সাথে রয়েছে মনিরউদ্দিন তামিম ভাই। উনি হচ্ছে নিউরন প্লাসের অ্যাডমিন এবং আমি পার্সোনালি ওনাকে অনেক পছন্দ করি। কারণ হচ্ছে আমি ইউটিউবে যখন আসি তখন পরামর্শমূলক ভিডিও কিংবা মোটিভেশনাল যে ভিডিওগুলো দেখি পড়াশোনার রিলেটেড স্টুডেন্টদেরকে পরামর্শ কিন্তু অনেকেই দেয় ইউটিউবে। কিন্তু সবচেয়ে আমার ভালো লাগে মনিরউদ্দিন তামিম ভাইয়ের পরামর্শমূলক ভিডিওগুলো। ওনার পরামর্শমূলক যে সাজেশনমূলক যে ভিডিওগুলো হয় ওগুলো খুবই যুক্তিসঙ্গত এবং আমার পার্সোনালি এগুলো কার্যকরী এগুলো টিপস। তো এই জন্য আমি ভাবলাম যে যেহেতু এখন লকডাউন চলছে এই লকডাউনের মধ্যে এইচএসসি স্টুডেন্টরা অনেকেই ভাবছে যে ভাই এখন কিভাবে পড়াশোনা করব, এখন আমাদের কি করা উচিত। এই জন্য আমি মনির ভাইকে ইনভাইট করেছি। সো মনির ভাই একটু হাই বলে দেন আমাদের দর্শকদের। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ। তুমি হচ্ছে আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। এন্ড যারা এখন স্টুডেন্টরা দেখছো তাদের সবাইকে আসসালামু আলাইকুম, আর যারা সিনিয়র রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই এই যে কন্ডিশনের ভিতরে শুভেচ্ছা জানানোটাই এখন একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। আসলে আসলে তাও হচ্ছে আমরা নাহিদ আমাকে কয়েকটা কোশ্চেন পাঠিয়েছিল ইনবক্সে যে এই কোশ্চেন গুলো স্টুডেন্টদের এখন ওদের মূলত বেসিক্যালি সমস্যা বা এই সমস্যাগুলো তারা ফেস করছে। তো হ্যাঁ, আমি সেখানে আমি আমার বর্তমানে এই আমার এই এই প্রশ্নগুলো বেশি ফেস করছি যে ভাইয়া এখন আমাদের পরীক্ষা হবে কিনা বা কবে হবে বা এখন আমাদের করা উচিত কি, এই বিষয়ে প্রশ্নগুলো বেশি পাচ্ছি। তো এই জন্য আমি ইনভাইট করেছি ভাইকে যাতে করে আমাদের এই আজকের এই সকল সমস্যাগুলো সমাধান করে দেয়। তো আমি সর্বপ্রথম আমার হ্যাঁ, স্টুডেন্টদের পক্ষ থেকে সর্বপ্রথম যে ভাইকে প্রশ্ন করবো যে ভাইয়া এইচএসসি এখন যেহেতু কখন হচ্ছে না হচ্ছে কোনো ঠিক নেই, করোনা ভাইরাস যখন যাবে তারপরে হবে, এটাই মূলত বোঝা যাচ্ছে। তো এখন আমাদের সামনে এডমিশন আছে। এখন অনেকে ভাবছে যে ভাইয়া এইচএসসি এর পরে এডমিশনের জন্য আমি সময় কি যথেষ্ট পরিমাণে পাবো কি পাবো না এই বিষয়ে কনফিউশন আছে। এখন এই মুহূর্তে অবশ্যই আমাদের এডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত, কারণ পরবর্তীতে সময় নাও পেতে পারি। এখন অনেকে ভাবছে যে ভাই এটা কি সম্ভব বা কিভাবে সম্ভব, এই চাপটা কিভাবে নেওয়া উচিত, কিভাবে পারবে এই চাপটা সামলাইতে একজন স্টুডেন্ট। এই বিষয়ে আমি একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ব্যাপারে আপনি কিভাবে আমাদের দর্শকদেরকে সাহায্য করবেন। আচ্ছা, সুন্দর কোশ্চেন নাহিদ। কারণ হচ্ছে এটা একদম বলা যায় যে হচ্ছে আমরা এই সমস্যাটা আসলেই বাংলাদেশের প্রায় 13 থেকে 14 লাখ স্টুডেন্ট যারা এবার এসএসসি হুম হুম পরীক্ষা দিবে তারা সবাই এটা ফেস করছে। যে এখন কি আমার এসএসসি পরীক্ষার পাশাপাশি বা প্রস্তুতির পাশাপাশি আমি কি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিব কিনা, আর হুম হচ্ছে আমি কি অ্যাডমিশন টেস্টের জন্য অন্যান্য বছরের মতো 3 থেকে 4 মাস সময় পাবো কিনা এবছর। তো এই দুইটা ডাউট কাজ করছে, একটা সময় পাবো কিনা আর একটা প্রস্তুতি নিব কিনা। হুম তো যেহেতু এই প্যান্ডেমিক এর কন্ডিশনটা কিন্তু হচ্ছে আমাদের সবার কাছেই নতুন, সেটা একজন স্টুডেন্টের কাছে যেমন নতুন, অ্যাজ এ টিচার হিসেবে আমরা যখন স্টুডেন্টের গাইড করি আমাদের কাছে কিন্তু নতুন। বাট হচ্ছে হুম আমরা যদি আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা বা সরকারের ডিসিশন নেওয়ার প্যাটার্নটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা এইটুকু দেখতে পাই যে সরকার কিন্তু চাবে না যে হচ্ছে কোনো কারণে জিনিসটা যাতে মাঝখান থেকে একটা বছর আমাদের সবাই লাইফ থেকে চলে যাক। এর জন্য তারা হুম অনেক কিছু কম্প্রেস করবে বা অল্প সময়ের মধ্যে করে ফেলার ট্রাই করবে। হুম কারণ হুম নভেম্বরের দিকে তোমার জেএসসি, এরপরে আবার আগামী বছরের ফেব্রুয়ারিতে তোমার এসএসসি পরীক্ষা হবে। হুম হুম আহ তো সেই ক্ষেত্রে দেখা যায় একদিক দিয়ে কম্প্রেস করলে আরেক দিক দিয়ে অনেক টানাপোড়েন শুরু হয়ে যাবে। হুম তার ঝামেলার মানে দেখা যাবে যে সৃষ্টি আমাদের হবে। পরবর্তীতে একটা সময়টা আমাদের কমে যাচ্ছে। নাহিদ যেটা বলতেছিল যে সময়টা আমাদের কমে যাবে। কমে যাচ্ছে। যদি সময় কমে যায় তাহলে আমাদের পড়তে হবে এখন। আর এখন অধিকাংশ স্টুডেন্টের বাড়ি চলে গিয়েছে, তো হুম তাদের সাথে মেইন বই নিয়ে গেছে, অ্যাডমিশন হুম রিলেটেড হুম কোনো বই নিয়ে যায়নি। তবে আমি সবাইকে ইভেন এখন সাজেস্ট করবো দোকানও বন্ধ মেইন হয়ে বই গেছে, লাইব্রেরিও বন্ধ হয়ে গেছে, বই কেনারও মানে সুযোগ নেই। স্কোপ নেই। হুম বাট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার 85% প্রিপারেশন তুমি নিতে পারো এখন জাস্ট তোমার যে এসএসসি পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকেই তুমি 85% অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে নিতে পারো। আচ্ছা। তুমি প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো কিন্তু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ওই অনুশীলনী এমসিকিউ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, সেটা যে এই শুধুমাত্র জায়গায় একটু তোমার আমি আপনাকে একটু থামিয়ে দেই। সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইচএসসি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসে সেগুলো কি এডমিশনের জন্য যথেষ্ট পরিমাণে উপযোগী বা সেগুলো কি ইম্পর্টেন্ট? আমি যতটুকু দেখেছি যে এইচএসসি পরীক্ষার এমসিকিউ গুলো তুলনামূলক সহজ হয় এবং সেখানে অপশন গুলো কনফিউশন মূলক থাকে না। কিন্তু এডমিশনের যে অপশন গুলো থাকে সেই অপশন গুলো দেখলে মনে হয় যেন সবগুলো যেন কারেক্ট আনসার, সব কনফিউশন ক্রিয়েট করে। তো এইটা থেকে আসলে কিভাবে বাঁচতে পারে স্টুডেন্ট গুলো একটু আপনাকে বলতেন। হ্যাঁ, অনেক অনেক সুন্দর একটা কোশ্চেন করেছো। এটা আমরা নরমালি প্রায় ফেস করি।
সেটা হচ্ছে নর্মালি কিন্তু সব কোশ্চেনই কিন্তু অনেক কঠিন হয় এমনটা না। এমনটা না। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে মিনিমাম একটা হচ্ছে রেঞ্জ থাকে, যে রেঞ্জে সবাই মোটামুটি অ্যান্সার করতে পারে, মোটামুটি পড়াশোনা করলে অ্যান্সার করতে পারে। হুম, হুম, ওইটা দেখা যাচ্ছে যারা একটা A+ যে একটা স্টুডেন্ট পাওয়ার যার যোগ্যতা রয়েছে, সে কিন্তু ওই 60 থেকে 70% কোশ্চেন সে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে। মানে ওগুলো অত বেশি পরিমাণ ডেপথ থেকে বা অত বেশি কঠিন কোশ্চেন হয় না। হুম, হুম, বাকি যে 30% এর মতো তোমার কোশ্চেন থাকে সেগুলো অনেক বেশি পরিমাণ অ্যানালিটিক্যাল থাকে, অনেক তোমার লজিক খাটিয়ে ওগুলো অ্যান্সার করতে হয়, অথবা যাদের বেসিক অনেক ভালো স্ট্রং তারা অ্যান্সার করতে পারে। হুম, তার মানে ওই যে বাট সবার ক্ষেত্রে কিন্তু ওই যে 60% যে নাম্বারটা, হুম, ওইটা হুম, হুম। কিন্তু আগে ইনশিওর করতে হবে। মানে আচ্ছা, আচ্ছা। সহজ যে কোশ্চেন গুলো সেগুলো যাতে স্টুডেন্টরা উত্তর করতে পারে, আর সেগুলোর জন্য তার মানে অবশ্যই আমার মনির ভাই বলতে চাচ্ছে যে থেকে ভালো আমাদের হতে হবে। বোর্ড যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে আমাদের 60% বা তার কাছাকাছি পরিমাণে প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের যে শুধুমাত্র যে কঠিন কঠিন প্রশ্ন আসবে সেগুলোর পিছনে ছুটলেই যে হবে এমনটা না। অনেক সময় দেখা যায় যে কঠিন প্রশ্নই পাচ্ছি কিন্তু সহজ প্রশ্নই পাচ্ছি না। এই জন্য আমাদের এখন থেকে মূল বইগুলো ভালো করে পড়তে হবে। আর আমি এক্ষেত্রে আর একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি এখন যেহেতু বই কিনতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে আপনাদের আশেপাশে অনেক বড় ভাই আপু রয়েছে যারা অলরেডি ভার্সিটিতে পড়ছে বা পরীক্ষা দিয়েছিল বা চান্স পায়নি, তাদের কাছে কিন্তু পুরাতন বইগুলো আছে। সেখান থেকে আপনারা বই কালেক্ট করে পড়াশোনা করতে পারেন, এটা একটা ভালো উপায় হতে পারে। ওকে, নেক্সটে আমি ভাইকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, ভাইয়া অনেকে এখন ভাবছে যে ভাইয়া পরীক্ষা তো হচ্ছে না, তো পড়াশোনা করে লাভটা কি, বা পড়াশোনা করব মানে মনোযোগটা আসছে না পড়াশোনার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি স্টুডেন্টদেরকে কি বলবেন যে আসলে তারা ভাবছে যে পড়াশোনা করে হবে কি, পরীক্ষায় তো হবে না, হাম্বি জাম্বি এইসব কিছু ভাবছে কেন জানি স্টুডেন্ট গুলো। তো এদেরকে একটু যদি আপনি বলতেন যে কি করা যায় এদের। আচ্ছা, এটা মূলত হচ্ছে আমাদের ভয় বা আমাদের যে ফেয়ার মেকানিজম বা হুম, আমরা যে ভয় পাই, সেটা হুম, আগে আমরা যখন বন জঙ্গল ছিলাম আমাদের, দেখা যায় আমরা যখন আজ থেকে প্রায় লক্ষ 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 বছর আগে আমরা যখন জঙ্গলে ছিলাম, হুম, তখন হুম, আমাদের ভয় থাকতো বাঘের ভয়। হুম, বাঘ আমাদের ধরবে, সিংহ ধরবে, অন্যান্য হিংস্র প্রাণী ধরবে, সেখান থেকে একটু মরে যাওয়ার ভয় থাকতো। হুম, হুম, বাট এখন এই আধুনিক সভ্য সমাজে আমাদের মরে যাওয়ার ভয় না থাকলেও হুম, হুম, আমাদের হচ্ছে সামাজিক স্ট্যাটাস লস করার ভয় থাকে, আমাদের হুম, রেজাল্ট হুম, খারাপ করার ভয় থাকে, আমাদের আর্থিক ক্ষতির ভয় থাকে, অথবা হচ্ছে আমাদের দুর্নামরটার ভয় থাকে। হুম, এই হুম, ভয়গুলো এখন কাজ করছে। বাট রিসেন্টলি এই প্যান্ডেমিক আসার ফলে এই যে আনুষঙ্গিক ভয়ের সাথে আগের ভয়টা মানে মৃত্যু ভয়টা যোগ হয়, মানে হ্যাঁ, হ্যাঁ, আলটিমেটলি যোগ রাইট, হয়েছে। রাইট, রাইট। তো এই সব ভয়গুলোর কারণে আমাদের একটা জিনিস মনে হতে পারে, আমরা যদি বেঁচেই না থাকি তাহলে এত পড়াশোনা করে কি হবে। তো এই আমি অনেক কোশ্চেনটাই আমি জায়গায় বেশি পাচ্ছি। দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি, ইভেন হচ্ছে আমাদের নিউ ক্লাসের ফেসবুক গ্রুপেও দেখেছি, এবং হুম, অন্যান্য জায়গায়ও দেখেছি যে স্টুডেন্ট বলতেছে, ভাইয়া এত পড়াশোনা করে কি হবে, বা এখন আর এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি হবে, আমি তো হুম, মারাই যাব, যদি হুম, মারাই যাই তাহলে আর পড়বো কেন। হুম, বাট রিয়েলিটি হচ্ছে, তুমি যদি একটু বহির্বিশ্বের দিকে দেখো, অনেক দেশেই কিন্তু যেখানে করোনা তোমার আঘাত এনেছিল, অধিকাংশ কিন্তু হচ্ছে দেশগুলো যারা অনেক ক্রনিক কন্ডিশনের মধ্যে দিয়ে গিয়েছে, তারা কিন্তু এখন আস্তে আস্তে রিকভার করছে। জি। তাদের স্কুল কলেজগুলো আস্তে আস্তে সীমিত আকারে খুলে দিচ্ছে। এখন তাদের ইতালিতে হয়তো মৃত্যু হার কিছুদিন কমে পরেই গেছে তাদের এখন। পাবলিক, হ্যাঁ, তার মানে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এইটুকু তুমি শিওর থাকো। আর বাংলাদেশ, আমাদের সরকার ব্যবস্থা ঠিক থাকবে, এমন না যে করোনা আমাদের সরকার ব্যবস্থা ভেঙে ফেলবে, তার হুম, কোনো হুম, হুম, ইয়ে নেই। আমাদের সবকিছু ঠিক মতো চলবে ইনশাল্লাহ। জাস্ট আমাদের পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে, হুম, সময়টাকে হুম, কাজে লাগাতে হবে। হুম, তার মানে হুম। উত্তর হচ্ছে, পরীক্ষা আমাদের হবেই, হবে। এসএসসি পরীক্ষা আমাদের হবেই, আমাদের এই করোনা পরিস্থিতি ইনশাল্লাহ চলে যাবেই। কারণ এই প্যান্ডেমিক পৃথিবীতে আরো এসেছিল, সেগুলো হয়তো বা কোনটা 6 মাস, কোনটা 1 বছর, কোনটা 3 বছর সাসপেন্ড করেছিল। তো হুম, 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 ইনশাল্লাহ আমরা আশা করব, যারা এসএসসি তোমরা রেজিস্ট্রেশন করেছো, তাদের জীবনে বেঁচে থাকলে তাদের জীবনে অবশ্যই এসএসসি পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। তার হুম। মানে তোমাকে প্রস্তুতি নিতেই হবে। তাহলে আমরা এটা শিওর হচ্ছি যে হ্যাঁ অবশ্যই এইচএসসি পরীক্ষা হবে। ভাবছো যে করোনা ভাইরাস আজীবন থেকে যাবে, এটা না। এরকম মহামারী আরো আগে হয়েছিল, হয়ে আবার শেষ হয়ে গেছে। তো এই মহামারী চলে যাবে ঠিকই। যারা ভাবছেন যে ভাই পড়াশোনা করে হবে কি, এই যে এইভাবে যারা অলসতার সময়গুলো নষ্ট করছো, এর মধ্যে থেকে কিছু স্টুডেন্ট কিন্তু ঠিকই পড়াশোনা করবে।
এর মধ্যে থেকে কিছু স্টুডেন্ট কিন্তু বাসায় বসে বসে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে। পরবর্তীতে কিন্তু তাদের কাছ থেকে চেয়ে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে এবং এডমিশনে তারা কিন্তু এগিয়ে যাবে, এবং কিছুদিন পরে যখন এডমিশন শুরু হবে, তারা যখন চান্স পেয়ে যাবে, তখন কিন্তু তোমরা আফসোস করবে যে হাই কি করলাম। হ্যাঁ, এভাবে আবেগের বসে যে করোনা ভাইরাস আসছে আর পড়াশোনার দরকার নেই, এটা কিন্তু খুবই একটা ইমোশনাল একটা ব্যাপার স্যাপার। এইভাবে আবেগে যদি তোমরা সময় নষ্ট করো, তোমরা কিন্তু নিজেরাই সময় নষ্ট করছো, নিজেরও অনেক ক্ষতি করছো। এটা কখনো করা ঠিক হবে না, এটা খুবই বোকামি হচ্ছে। এজন্য তোমাদের উচিত হচ্ছে, পরীক্ষা কিন্তু হবে, সেটা আজ হোক কাল হোক 1 মাস পর হোক, পরীক্ষা হবে, মাপ যাবে না। সো অবশ্যই এটা প্রিপারেশন নিয়েই রাখতে হবে। আর যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ রয়েছে, সেই জিপিএ কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। এই জিপিএ যদি ভালো না আসে, আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই কষ্টকর হবে। সেক্ষেত্রে আমি আরো মনির ভাইয়ের কাছে আরো ডিটেলসে জানবো যে ভাইয়া আসলে যারা ভাবছে যে এখন এইচএসসি পরীক্ষা যেহেতু কবে হবে না হবে এই ভেবে যারা গা ভাসিয়ে দিচ্ছে, তাদেরকে একটু বুঝান যে জিপিএটা কত বড় ফ্যাক্ট, যে জিপিএ না হলে যে তাদের কত সমস্যা হতে পারে, এই বিষয়ে যদি তাদেরকে বলতেন, তারা হয়তো বা একটু এইচএসসি পরীক্ষার দিকে মনোযোগী হতো। একটু ভাই প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ নাহিদ, অনেক সুন্দর সুন্দর একটা কোশ্চেন করেছো যে এক্স্যাক্টলি আমাদের লাইফে পরবর্তী স্টেজ গুলোতে, মানে বিশ্ববিদ্যালয় লেভেলে অথবা হচ্ছে তোমার যারা মেডিকেল লেভেলে যে লেভেলে যাওয়ার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে জিপিএ পাওয়াটা কত বেশি, জিপিএ 5 পাওয়াটা কত বেশি ইম্পর্টেন্ট, অথবা এসএসসি রেজাল্ট ভালো করাটা কত বেশি ইম্পর্টেন্ট। তো এইটা সবচেয়ে ভালো বুঝবে যারা এই স্টেজটা পার করে গেছে। তার মানে যারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা সবচেয়ে ভালো বুঝবে। আর আমরা তো আরো অনেক আগে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো তখনকার আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, ধরো হচ্ছে আমি যখন রাজুক থেকে আমার এসএসসি পরীক্ষাটা দেওয়ার আগে আমার এসএসসি পরীক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি একরকম ছিল, আর এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে দৃষ্টিভঙ্গি একরকম হয়েছিল। কারণ যখন দেখলাম যে আমার গোল্ডেন আসলো, আমার আরেকটা ফ্রেন্ড ও ভালো ছিল, ওর আনফরচুনেটলি তোমার কোনো কারণে এ প্লাস মিস হয়ে গেল। তো যার ফলে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় বা অনেক জায়গায় ও আবেদন করতে আলটিমেটলি পারেনি। ওর কিন্তু যোগ্যতা ছিল, ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আনফরচুনেটলি এসএসসি পরীক্ষাতে ওর এ প্লাস না আসার কারণে অনেক স্বপ্নগুলোর সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। তুমি যদি না চাও যে তুমি আসলে কম্প্রোমাইজ করবা না, তোমার কোনো স্বপ্নকে তুমি ছাড়বা না, তুমি ট্রাই করে দেখবা, তুমি পরখ করে দেখবা, তুমি তোমার যোগ্যতাকে প্রমাণ করবা, তাহলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, এসএসসি পরীক্ষাতে এ প্লাস পাওয়াটা এনশিওর করতে হবে। কারণ তুমি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের ভেতর দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে হবে বা পড়তে হবে। তুমি যদি ভাবো যে এ প্লাস কে আন্ডার এস্টিমেট করে যে না এ প্লাস পেলে কি আই এম জিপিএ 5 এরকম ভাবে ট্রোল করা পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকো, তাহলে কিন্তু তোমার কোনো না কোনো ফ্রেন্ড ঠিকই কিন্তু এই লকডাউনের সময় বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ভালো করে পড়ে এসএসসিতে এ প্লাস পেয়ে তার যে জিপিএ নাম্বারটা, কারণ এই জিপিএ নাম্বার বড় একটা অংশ হবে তোমার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। সেখানে এমসিকিউ যেমন তোমার অ্যান্সার করতে হবে অ্যাডমিশন টেস্টে, তেমনি আবার বড় একটা অংশ হচ্ছে তোমার এই এসএসসি জিপিএ গুলো গুণ হবে। কোন বিশ্ববিদ্যালয়ে 15 দিয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে 25 দিয়ে গুণ হবে। তো সেই ক্ষেত্রে যদি 25 দিয়ে গুণ হয়, তার মানে বুঝতে পারতেছ কত বেশি নাম্বার। তোমার মেডিকেলের ক্ষেত্রে তো এইটা হিউজ বড় একটা নাম্বার। 300 নাম্বারের মধ্যে দেখা যায় যে 100 নাম্বার হচ্ছে এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য, 200 নাম্বার তোমার এসএসসি জিপিএ এর উপরে। তবে জিপিএ অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা আলটিমেটলি যারা এবার এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ফিল করতে হবে। ফিল করার জন্য একদম গত বছর যারা এসএসসি পাস করেছে, পরীক্ষা দিয়েছে, অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তাদের কাছ থেকে তুমি শুনলে আমার মনে হয় তারা তোমাকে একদম রিয়েলিটিটা বুঝাইতে পারবে যে আসলে একজন স্টুডেন্টের লাইফে এসএসসি পরীক্ষার রেজাল্টটা কত বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে জিপিএ। জিপিএ ছাড়া মেডিকেলে চান্স পাওয়া খুবই টাফ, খুবই টাফ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি। গত বছর এরকম আমি 12 জন স্টুডেন্টকে পড়াইছিলাম। তো 2 জন স্টুডেন্ট চান্স পায়নি, বাকি 10 জনে পেয়েছে। 2 জন স্টুডেন্টের রিজন কি ছিল? তারা একজন ফেল করেছিল এসএসসি তে, আরেকজন আর্টস এর স্টুডেন্ট, কিন্তু সে পেয়েছে 3.0। এখন বলেন যে এই যে এতদিন ধরে যে প্রিপারেশন নিল আমার কাছে, এবং শেষে এসে দেখলো যে সে 3.0 পেল, এবং এইচএসসি পরীক্ষা মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গিয়ে লাগে হচ্ছে 3.50। ফলশ্রুতিতে কি হলো, সে এতদিন ধরে যে প্রিপারেশনটা নিয়ে নিল, আমার কাছে সবকিছু কিন্তু তার বৃথা হয়ে গেল। এই জন্য আমি বলছি যে আপনারা অনেকে মানে যারা জিপিএ 5 পায় না, কথা আছে একটা আঙ্গুল ফল টক, হ্যাঁ, যারা জিপিএ 5 পায় না তারা কি করে, জিপিএ 5 প্রাপ্তদেরকে অনেক সময় ট্রল করে যে আই এম জিপিএ 5 পেয়ে, এই ধরনের। আসলে নিজেকে আগে জিপিএ 5 পেতে হবে, পেয়ে তারপরে সে ট্রল করা তুমি যোগ্যতাটা রাখো। অনেকে কি করে নিজেই না পেয়ে
অন্যকে ট্রল করা শুরু করে যে ভাই জিপিএ 5 পাইছো তো কি হয়েছে, জিপিএ 5 স্টুডেন্ট প্রাপ্ত স্টুডেন্টরা এরকম এরকম প্রশ্ন পেয়ে প্রশ্ন ফাঁস করে এইভাবে জিপিএ 5 পায়। আসলে মেইন কথা হচ্ছে তোমাকে আগে পেতে হবে, পেয়ে তারপরে তুমি সেই ট্রোলটা করতে পারো, কিন্তু নিজেই জিপিএ 5 পাওনি বা ভালো রেজাল্ট করেনি আর তুমি অন্যকে ট্রোল করবা, এটা কিন্তু ঠিক না। তো অবশ্যই যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে আর আর্টস এর কমার্সে যারা রয়েছে, অ্যাটলিস্ট সায়েন্সের স্টুডেন্টের তো অবশ্যই 5 লাগেই, 5 ছাড়া আসলে মেডিকেল তো অসম্ভব, প্রায় অসম্ভব। আমি আমার বন্ধুদের দেখেছি, তার বিগত বছর অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা আর্টস এর কমার্স রয়েছে অ্যাটলিস্ট যেন 4.0টা থাকে, এটা ছাড়া আমি মনে করি যে এটা খুবই টাফ হয়ে যাবে। তো এরপরে আমি ভাইকে বলতে চাচ্ছি যে ভাইয়া এই রমজান মাস এখন স্টুডেন্টদের আসলে দুইটা কাজ পড়ে গেছে। প্রথমত কাজ হচ্ছে একটা এইচএসসি আর একটা এডমিশন। এখন এই রমজান মাসে অনেকে রোজা থাকবে, এখন এই যে তার উপর আবার এত বড় একটা চাপ, এইচএসসি আবার এডমিশন, এটা কিভাবে রুটিনটা মেনটেন করতে পারে স্টুডেন্ট গুলো, কোন রুটিনে তারা পড়লে তারা ভালো একটা রেজাল্ট পেতে পারে, একটু আমাদেরকে পরামর্শ দিতেন ভাইয়া। আচ্ছা, প্রতি বছর রমজান মাস তখন চলে আসে, আমাদের কিন্তু ফুড হ্যাবিট বা আমাদের প্রোডাক্টিভিটি বা টাইম ম্যানেজমেন্টের বড় লেভেলের একটা হচ্ছে গ্রাফে তোমার হচ্ছে আপস ডাউন দেখা যায়। মানে গ্রাফটা নর্মালি আগে যেভাবে থাকে সেভাবে আর এই মাসটাতে নর্মালি ভাবে চলে না। এটার জন্য আলাদাভাবে আমাদের টাইম ম্যানেজ করতে হয়, আমাদেরকে আলাদাভাবে অ্যাডপ্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি যে জিনিসটা এখন স্টুডেন্ট করতে পারে, যেহেতু হচ্ছে এই সময়টা নর্মালি অন্যান্য বছর শুধুমাত্র এসএসসির জন্য পড়লেই হয়ে যেত, আর এবারে রমজানে যেহেতু একটা স্টুডেন্টকে এসএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনের জন্য মেইন বইটাকে আর একটু ভালো করে পড়তে হবে, তার মানে এফোর্টটা একটু বেশি দিতে হবে। আর এই এফোর্টটা বেশি দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। অনেকের ক্ষেত্রে রমজান অনেকের জন্য যেমন আশীর্বাদ নিয়ে আসে, আবার অনেকের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে রোজা রাখতে পারে না। তো তাদের বিষয়টা হয়তো বা আলাদা, কিন্তু যারা রোজা রাখে, রোজাদার যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো যে এই সময়টাতে অবশ্যই অনেক ভালো একটা টাইম ম্যানেজ করা যায় যদি তুমি আগে ফাইন্ড আউট করো তুমি কোন টাইপের পাঠক বা তুমি কোন টাইপের একজন স্টুডেন্ট। কিছু স্টুডেন্ট তোমার সারা রাত জেগে পড়ে দেন সেরিকে তারপরে ঘুমাতে যায়, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে তোমার 10টা থেকে 11টা। আবার কিছু স্টুডেন্ট হচ্ছে তোমার রাত 10টায় ঘুমাতে যায়, তারা পর্যন্ত পড়তে থাকে, আবার সেরির সময় উঠে দেন সেরির সময় যে উঠে আর সে আর ঘুমায় না, সে সেরির পর থেকে শুরু করে সারাদিন পড়ে। সারাদিন পড়ার জন্য কিন্তু টায়ার্ডনেস কাজ করে। আগে হয়তো বা আমরা বাইরে বের হয়ে ঘুরে আসতে পারতাম, কিন্তু লকডাউনে কিন্তু এই সুযোগ নেই। তুমি যেটা এখন করতে পারো নিজেকে সুস্থ রাখার জন্য, পড়াশোনা গুলাকে ডাইভার্সিফাইড করতে পারো। তুমি ধরো হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য তুমি কেমিস্ট্রি পড়লাম, আর হচ্ছে আবার রুটিনে ভাগ করে রাখো, একটা অংশ এসএসসি পরীক্ষার জন্য আর একটা অংশ তোমার অ্যাডমিশনের জন্য। যখন তুমি সকালে 2টা ঘন্টা কেমিস্ট্রি পড়লা, এর পরের 1টা ঘন্টা তুমি রাখতে পারো ইংরেজির জন্য, সেই ইংরেজিটা তোমার অ্যাডমিশন ইংলিশ হতে পারে। 1 ঘন্টা অ্যাডমিশনের জন্য ইংরেজি প্রিপারেশন নেওয়ার পরে আবার তুমি 2 ঘন্টা তো হচ্ছে একাডেমিক বা এসএসসির জন্য তুমি বায়োলজি পড়তে পারো বা ম্যাথ পড়তে পারো। তার মানে এসএসসি আর অ্যাডমিশনকে তুমি রেশিওটা এভাবে রাখতে পারো, এসএসসি হবে 2 আর অ্যাডমিশন হবে 1, 2:1 রেশিওতে যদি তুমি এখন এই রোজার সময় তোমার অ্যাডমিশন আর এসএসসি প্রিপারেশনটাকে গুছিয়ে ফেলতে পারো, আই থিংক তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। আর নাহিদ যেটা বলছিল যে জিপিএ 5 পাওয়াটা কত বেশি ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো একটা উদাহরণ যদি তোমাদেরকে আমি দেই। আমাদের গত বছর মানে গত বছর 2019-এ আমাদের ফার্মগেট ব্রাঞ্চে প্রায় হচ্ছে 180 জনের মতো আমাদের স্টুডেন্ট ছিল মেডিকেল ব্যাচে। তো এরপরে আমাদের মৌচাকে ছিল, উত্তরাতে ছিল। এই ব্যাচগুলোর ক্ষেত্রে আমরা কমন যে জিনিসগুলো দেখি, সেখানে দেখা যায় যে আমাদের যাদের এ প্লাস ছিল, যারা মানে নর্মালি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য পর্যাপ্ত তাদের জিপিএ ছিল, তাদের পক্ষে ভালো একটা মেডিকেলে চান্স করে নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। অথবা তোমার যেসব বিশ্ববিদ্যালয়ে জিপিএ 5 তোমার মানে তোমার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বড় একটা নাম্বার দিয়ে গুণ হয়, ওইসব বিশ্ববিদ্যালয়ে বেশি চান্স পেয়েছে। আর আনফরচুনেটলি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আনফরচুনেটলি যাদের জিপিএ তোমার 4 এর নিচে ছিল তাদের জন্য জিনিসটা টাফ হয়ে গিয়েছিল। অনেক ভালো করে তাদেরকে প্রস্তুতি নেওয়ানোর পরেও কেবলমাত্র জিপিএ কম থাকার কারণে তোমার কিছু সংখ্যক স্টুডেন্ট তোমার আলটিমেটলি লাইফের কাছে ধরা খেতে হয়। তো এইটা খুবই কমন জিনিস। তার মানে এইটা যতক্ষণ না তোমার সাথে না ঘটতেছে ততক্ষণ পর্যন্ত বোঝা কিন্তু টাফ। তো আমার মনে হবে যে নিজে ঠেকে শেখার চেয়েও অন্য একজন ঠেকে শিখেছে তার কাছ থেকে শেখা বা শিক্ষা গ্রহণ করাটা বেশি উত্তম। আচ্ছা ভাই, আমি শেষ না আরো কয়েকটা প্রশ্ন করব ভাই। আমি যেটা বলতে চাচ্ছি,
এখন যেহেতু লকডাউন চলছে, স্টুডেন্টরা প্রাইভেটও করতে পারছে না, কোচিংও করতে পারছে না। তো সেক্ষেত্রে হ্যাঁ, প্রাইভেট কোচিং ছাড়া কি বাসায় কি ওদের প্রিপারেশন নেওয়া কি আসলে সম্ভব, বা কতটুকু সম্ভব একটু বলতেন আমাকে? আচ্ছা, এখন আমাদের এই সময়টাতে খুব ভালো একটা জিনিস আমরা এখন ভালো করে ফেস করছি, কারণ দেখা যায় যে প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী বা জনক বলা হুম যায়। হুম এখন হুম আমাদের প্রয়োজন হয়ে গিয়েছে যে আমাদের অনলাইনে পড়াশোনাটাকে কিভাবে ইফেক্টিভ করা যায়, মানে হুম অনলাইনে পড়াশোনা বলতে অন্যের কাছ থেকে সহায়তা নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে রাখা। আমরা নর্মালি হচ্ছে আগে যখন আমাদের সবকিছু স্বাভাবিক ছিল, আমরা হচ্ছে কোচিং এ যেতে পারতাম, আমরা প্রাইভেটে যেতে পারতাম, সরাসরি কোনো ভাইয়ের কাছ থেকে, তো আপুর কাছ থেকে হেল্প নিতে পারতাম। এখন সেই সুযোগটা নেই। এখন যেটা তোমার হচ্ছে একটা স্টুডেন্ট পুরোটাই হচ্ছে তোমার অনলাইনে বিভিন্ন সোর্স থেকে তোমার স্টুডেন্ট শিখতে পারে। আমাদের নিউ ক্লাস থেকে আমাদের যে ফ্রি কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো স্টুডেন্টরা দেখতে পারে, মিড স্কুল দেখতে পারে, অন্য রকম পাঠশালা দেখতে পারে। নাহিদ অনেক ভালো কন্টেন্ট বানায়, হুম হুম। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড। ওর কন্টেন্ট গুলো মানে নাহিদের কন্টেন্ট গুলো তোমরা দেখতে পারো। তেমনি হচ্ছে আমাদের স্কুল আছে, ওইখানে হচ্ছে ফাহাদ ভাই অনেক ভালো ভিডিও বানায়, হুম ওই হুম। ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো। তারপর হচ্ছে তোমার আরো কিছু যেমন অপার ফিজিক্স নামে তোমার হচ্ছে একটা ছেলে ফিজিক্স অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, মানে তার তোমরা মানে সেটা দেখতে আমাদের পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি ইচ্ছা করি তাহলে কিন্তু অনলাইনে আমরা সবচেয়ে ভালো একটা সোর্স পেতে পারি, ভালো কিছু পেতে পারি। আমাদেরকে যে সব সময় যে কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে এমনটা কোনো কথা না, নয়। আমরা যদি একটু খুঁজি, না। আমরা কিন্তু ইউটিউবে গিয়ে কি করি, আমরা গান সার্চ করি, নাটক সার্চ করি, কিন্তু আমরা এই জিনিসটা না করে যদি আমরা পড়াশোনার রিলেটেড টপিক লিখে লিখে সার্চ করি তাহলে আমরা অনেক চ্যানেল পেয়ে যাবো। হ্যাঁ, তোমরা সায়েন্সের ফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োলজি সম্পর্কে নিউটন প্লাস চ্যানেল ঘুরে এসে দেখতে পারো। সেখানে অনেক ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। তোমরা বাংলা ইংলিশ সম্পর্কে যদি কোনো প্রবলেম ফেস করো, নাহি 24 চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারো। ওখানে অনেক ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। বা ইভেন আমরা অনেকে অনলাইনে এখন কোর্স করাচ্ছে, আমি নিজেও করাচ্ছি। সো আসলে আপনারা যদি ইচ্ছা শক্তি করে, ইচ্ছা যদি থাকে আপনাদের, আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এই বাসায় বসে বসে প্রিপারেশন নেব, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু মানে আমাদের স্টুডেন্টরা ভাবছে যে যেহেতু স্টুডেন্ট কোচিং নেই, প্রাইভেট নেই, তাহলে হয়তো বা আমাদের কাছে সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন যারা আর্টস কমার্সের স্টুডেন্ট রয়েছে, আর্টস এর বিশেষ করে, এই বাংলা না হয় ইংলিশটা না হয় আপনাদেরকে বোঝাইতে হচ্ছে, কিন্তু জিকেটা আপনারা কি করবেন? জিকে তো আপনাকে বাসায় পড়তেই হবে। এই যে এইচএসসি শেষ হয়ে গেলে এডমিশন হলেও আপনাকে জিকেটা বাসায় বসে পড়তে হবে। জিকে কিন্তু বোঝানোর মতো খুব কম বিষয় রয়েছে, জিকে বোঝানোর খুবই কম বিষয় রয়েছে। এই ক্ষেত্রে আপনারা এই সময়টা জিকে এটা ভালোভাবে পড়তে পারেন। এই জিকেটা যদি এখন শেষ করে মানে ফেলতে পারো তোমরা, তাহলে কিন্তু এই পরবর্তীতে এসে আর সমস্যাটা হবে না। জিকে সহজে মনে থাকে না, অনেক বারবার পড়তে হয়, তারপরেও ভুলে যায়। তো এই জিনিসগুলো এখন থেকে যদি কভার করা যেতে পারে, তাহলে পরবর্তীতে যে এডমিশনের সময়টা তখন বাংলা ইংলিশের জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে পারবে। এছাড়া যে টপিকগুলো বুঝতেছো না, সেই টপিকগুলো লিখে ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক টিউটোরিয়াল পাবে। তাছাড়া ইউনিভার্সিটি এডমিশনের কোর্স সম্পর্কে আমাদের নাহি 24 চ্যানেলে কিন্তু ইংলিশের একটা সিরিজ রয়েছে, বাংলার সিরিজ রয়েছে, সেই সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। তো এগুলো দেখলে কিন্তু আপনারা বাসায় বসে বসে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোচিং কিন্তু কখনো চান্স পাইয়ে দেয় না। কোচিং মানে একটা গাইডলাইন দেয়। সেই গাইডলাইনটা হচ্ছে এই ওয়েতে যেতে হবে, এই ওয়েতে যেতে হবে, এই যে শর্টকাট একটা ওয়ে বলে দিবে তোমাকে, বা এই বইটা পড়তে হবে, ওই বইটা পড়তে হবে, বা কোনো তোমাকে শীট দেবে, এর ফলশ্রুতিতে তোমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা সহজ হবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে কোচিং যে গাইডলাইন গুলো দিবে, যে বইগুলো দিবে, সেগুলো কিন্তু বাসায় পড়তে হবে। তুমি যদি না পড়ো তাহলে কোচিং কিন্তু কখনো চেষ্টা করেও তোমাকে চান্স পেয়ে দিতে পারবে না। সো এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের চেষ্টাটা থাকতে হবে। যে চেষ্টা করবে অবশ্যই অনলাইনে খুঁজে 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 সে তার কাঙ্ক্ষিত যে জিনিসটা দরকার সেটা খুঁজে বের করে অবশ্যই সে বাসায় প্রিপারেশন নিতে পারবে। তো ভাইয়া, এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে, আম, এখন অনেকে বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, তারা পড়াশোনার প্রতি একটা মনোযোগ দিতে পারছে না। সেক্ষেত্রে তারা কিভাবে পড়াশোনায় মনোযোগ দিবে? কারণ একটা মানুষ তো আসলে সবসময় রুমের মধ্যে থাকতে চায় না, তার অবশ্যই বাইরে যেতে ইচ্ছা করে। তো এটা আসলে কিভাবে সে ওভারকাম করতে পারবে এই সমস্যাটা থেকে স্টুডেন্ট? আচ্ছা, তো আমি আমার মেডিকেল সায়েন্স যে হচ্ছে মেডিকেলের ব্যাকগ্রাউন্ড থেকে বলি যে এই ক্ষেত্রে আমরা নর্মালি অনেক হচ্ছে দেখা যায় যে লং টাইম যদি আমাদের কোনো অভ্যাস ধরো হচ্ছে বাইরে ঘোরাঘুরি করার অভ্যাস ছিল, হুট করে হুম কোনো হুম কারণে আমাদের সেই অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের সাইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স বা সাইকোলজিক্যাল একটা অস্বস্তিকর অবস্থা তোমার ক্রিয়েট হয়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে নর্মালি এই জিনিসগুলো হচ্ছে তোমার আমার ব্রেন বুস্টার বইতে খুব সুন্দর করে বলেছি যে এক্স্যাক্টলি একটা মানুষ কি করে হচ্ছে তার এই বোরিংনেসটা, তার এই হুম হচ্ছে হুম হুম ভালো লাগে না এই টাইপের
অনুভূতিটাকে দূর করতে পারে। এটার জন্য খুব ভালো যে টেকনিক সেগুলো হচ্ছে তোমার ব্রিদিং এক্সারসাইজ, তারপর হচ্ছে মেডিটেশন করা। তোমার বাসায় বসে তুমি হচ্ছে কিছু সময়ের জন্য খুব হচ্ছে সুন্দর কিছু মিউজিক ছেড়ে, গান না, জাস্ট মিউজিক থাকবে, ওই মিউজিকটা তুমি শুনবা এবং তুমি চুপ করে বসে থাকবা। তো এইটা তোমার মেডিটেশন করতে তোমাকে হেল্প করবে। এই কাজটা করলে তোমার বোরিংনেসটা অনেকটা কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার প্যাশনের কোনো কাজ তুমি খুঁজে বের করা, যে কেউ অথবা কবিতা লিখতে পছন্দ করে, কেউ গল্প লিখতে পছন্দ করে, অথবা কেউ ছবি আঁকতে পছন্দ করে, অথবা হচ্ছে একজনকে একটা ছবি তুলতে পছন্দ করে। সেক্ষেত্রে তুমি তোমার একদম বাসার ভেতরে বিভিন্ন ফার্নিচারের মাইক্রো ফটোগ্রাফি করো, ছোট ছোট একদম ক্লোজ কয়েকটা শট নাও, কিন্তু সেগুলো আবার তুমি ফেসবুকে দিতে পারো, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। মানে তুমি জিনিসগুলোকে ক্রিয়েটিভ কাজে তুমি মানে লাগাতে পারো, যে সময়টা তুমি মনে হচ্ছে তুমি বোর ফিল করছো। আরেকটা বিষয় তুমি করতে পারো, তুমি যেই ফ্রেন্ডের খবর আগে কখনো নেওয়ার স্কোপ হয়নি বা সুযোগ হয়ে ওঠেনি, তাদের সাথে তুমি এই সময়টাতে যোগাযোগ করতে পারো। তো আলটিমেটলি তুমি তোমার ব্রেইনটাকে একটু বেশি পরিমাণ এঙ্গেজ রাখার ট্রাই করো। ব্রেইন যাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডোপামিন সিক্রেট করার সুযোগ পায়, বা রিওয়ার্ড হরমোন যেই তোমার ডোপামিনটা এটা সিক্রেট করার সুযোগ পায়, সেটা তাকে দিলে সে আর বোর হবে না। আমার মনে হয় এই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ভালোভাবে সময়টা কাজে লাগাতে পারবে। আর পড়াশোনা তো থাকবেই, কারণ ওইটাই তোমাকে হচ্ছে আলটিমেটলি পরবর্তীতে সাস্টেইন করার জন্য সহায়তা করবে। আমাদের অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন মনির ভাই। এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম যে কখনো বোরিং ফিল হচ্ছে কিন্তু ওই কাজটা ধরে থাকা যাবে না, কাজটাকে চেঞ্জ করতে হবে। আপনার মনে করেন যে এখন পড়াশোনা করতে বোর লাগছে, বোরিং লাগছে, তো এই ক্ষেত্রে আমরা যে স্টুডেন্টগুলো ভুল করে থাকে, এখন বোরিং লাগছে একটু ফেসবুক থেকে ঘুরে আসি। এই যে ফেসবুক থেকে ঘুরে আসা, এটা কিন্তু আরো বেশি বোরিং লাগবে কিছুক্ষণ পরে। তো আসলে ফেসবুক থেকে ঘুরে আসা যাবে না, আপনাকে রিয়েল লাইফের কোনো কাজে যুক্ত হতে হবে। আপনার যেটা ভালো লাগে, মনে করেন কারো ছবি তুলতে ভালো লাগতে পারে, যে জিনিসটা ভাই বললো, অথবা যেমন আমি ছোটবেলায় অনেক ঘুড়ি বানাইতাম, ঘুড়ি উড়াইতাম, তো সেই জিনিসটা আমার হঠাৎ করে মনে পড়লো, আমি কিছুদিন আগে একটা ঘুড়ি বানিয়ে আবার সেটা উড়াইলাম। তো এই যে বিষয়গুলো, এটা ছোটবেলার একটা শৈশবের কথা মনে পড়ে গেল, এই জন্য আমি এই জিনিসটা তো অবসর সময়টা কাজে লাগালাম। এরকম আপনাদের যে সময়টা মানে যেটা করতে ইচ্ছা করে, বা বিগত অতীতের যদি কোনো ছোটবেলার কোনো কিছু যদি মনে পড়ে, তো সেটা আপনারা করতে পারেন। অথবা অনেকে আপনারা বই পড়তে পারেন, সেগুলো হচ্ছে গল্পের বই। মনে করেন আপনার যে সিলেবাসভুক্ত যে বইগুলো রয়েছে সেগুলো মনে করেন বোরিং লাগছে, সেক্ষেত্রে আপনি গল্পের বই পড়তে পারেন। অথবা যে মনে করেন আপনার একটা পছন্দের সিঙ্গার রয়েছে, তার গানটা ধীরে ধীরে শুনতে পারেন, কিন্তু বর্তমানে যে গানগুলো চলছে সেগুলো না, মানে ঠান্ডা মেজাজের যে গান, যেগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে, সেগুলো শুনতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার অবসর সময়টাকে কিন্তু মানে আপনি কাজে লাগাতে পারেন, এবং আপনার যে বোরিং বিষয়টা, এটাকে কিন্তু আপনি এটা ওভারকাম করতে পারবেন। তো আশা করছি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা অবশ্যই মানে আপনাদের যে এখন সময়টা, যে সময়টা আপনাদের বাসায় বসে বসে অনেকে বিরক্ত লাগছে, এই সময়টা আপনারা ওভারকাম, এই সময়টাতে আপনার আর বোরিং লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতই আপনি বাসায় বসে বসে এই যে আপনার ব্রেনকে আপনি যতই আপনি ফেসবুকে ঘোরাঘুরি করবেন, আর ফেসবুকে ঢুকবেন, আর স্ক্রল করবেন, আর বলবেন যে ভাই আর কাজ পাচ্ছি না, আর কাজ নাই, বোরিং লাগছে, ভালো লাগছে না, তো এইটা কিন্তু এই বারবার মোবাইলের দিকে তাকানোর ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আমাদের বারবার মোবাইলে শুধু আমরা ফেসবুকিং করছি, আর একটু পরপর মনে হচ্ছে যে ভাল লাগছে না। এটার কারণ হচ্ছে আমরা এই যে ফেসবুক বা এইটা একটু কম করতে হবে, আমাদের এই ব্যবহারটা কম করে আমাদের রিয়েল লাইফে কাজ করতে হবে। যেমন আমি এখন বাসায় বসে বসে বই লিখছি, কারণ যেহেতু বসেই আছে, তো আমি যদি এখন বই লেখার কাজটা এগিয়ে নিতে পারি, তাহলে তো আমারই লাভ হচ্ছে। তো এরকম আমাদের বাসায় বসে কিছু কাজ রয়েছে অনেকেরই, সেই কাজগুলো করতে পারেন। নোট করতে পারেন, অনেক সাবজেক্ট রয়েছে আপনাদের সেগুলো নোট করার হয়নি, বা প্রতিটা অধ্যায়ের ছোটখাটো নোট করতে পারেন। সেই শর্টকাট সূত্র যেগুলো রয়েছে, যে ফিজিক্সের একটা শুধু একটা খাতা বানাবেন, সে একটা খাতায় শুধু ফিজিক্সের সূত্র থাকবে, রসায়নের একটা খাতা বানাবেন, সেখানে শুধু রসায়নের সমীকরণ থাকবে। তো এরকম করে সাজাতে পারেন। তো এই যেমন গণিতের একটা করে নোট বানাতে পারেন, সেখানে শুধুমাত্র সূত্র থাকবে। তো এইভাবে কিন্তু যখন আপনারা পড়ার পাশাপাশি লেখাটাকেও যদি একটু গুরুত্ব দেন, তাহলে কিন্তু এই বোরিং সময়টা থাকবে না। তো ভাইয়া, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আপনাদের নিউরন প্লাসের যে অনেক ভিউয়ার অবশ্যই আমাদের সাথে রয়েছেন, এবং আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন আমাদের সর্বশেষে, এই আমরা লাইভটা শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ নাহিদ। সেই জিনিসটা হচ্ছে আমাদের যারা এখন এসএসসি ক্যান্ডিডেট রয়েছে, অথবা যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে,
মানে আলটিমেটলি স্টুডেন্ট যারা হচ্ছে আমাদেরকে এখন দেখছো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এই সময়টাতে আহ যেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তোমার বাসায় এই মুহূর্তে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের হচ্ছে এফডিএ, তোমার হচ্ছে বিভিন্ন ডক্টরদের আমাদের বিভিন্ন ফোরাম গুলো থেকে আমরা অনেক ট্রাই করছি যাতে হচ্ছে মানুষদের সর্বোচ্চটুকু সেবা দেওয়া যায়। তোমার এফডিএসআর, দেন হচ্ছে আমাদের নিউরো হেলথ, আমরা এই আমাদের যেই হচ্ছে প্রতিষ্ঠান বা এই অর্গানাইজেশন গুলো রয়েছে, এগুলো আলটিমেটলি চাচ্ছে যে মানুষরা যাতে হচ্ছে কম সম্ভব আক্রান্ত হয়। আক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হাতে আর বেশি কিছু করার থাকে না। তো এই সময়টাতে স্টুডেন্টরা যদি বাসায় থাকে অযথা যাতে তারা বের না হয়, এইটা স্টুডেন্টের কাছ থেকে আমরা রিকোয়েস্ট করব। যারা হচ্ছে এখন এসএসসি লেভেলে রয়েছে তারা পর্যাপ্ত ম্যাচিউর বলে আমি বিশ্বাস করি। তো আমি একটু আগে বলতেছিলাম যে একটা স্টুডেন্টের যার যে কাজ করতে ভালো লাগে সে যেন সেই কাজটা এই সময়টাতে করলে তার বোরিংনেসটা দূর করতে পারে। এটার জন্য আমি একটা স্টুডেন্টের একটা আমি হচ্ছে উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে কেউ যদি তোমার হচ্ছে গল্প লিখতে ভালোবাসে অথবা কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ ছবি তুলতে ভালোবাসে, কেউ মানে ছবি আঁকতে ভালোবাসে, কেউ ভিডিও বানাতে ভালোবাসে, কেউ যদি এটা করে সেটা হচ্ছে যদি সে তার ওয়ালে বা প্রোফাইলে আপলোড দেয় হয়তো বা বন্ধু বান্ধব তাকে পচায়। অনেকে এই পচানোর ভয়ে অনেক কিছু করতে চায় না বা তাদের সংকোচ লাগে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে তুমি তোমার যে কোনো কাজ, তুমি তোমার যে কোনো অ্যাক্টিভিটি যেটা তুমি করে ভালো লাগে তোমার, তুমি এই কাজগুলো আমার মনিরুদ্দিন তামিম নামে একটা ফেসবুক গ্রুপ আছে, মনিরুদ্দিন তামিম লিখে তুমি ফেসবুকে সার্চ দিলে ওই গ্রুপটা পাবা। ওইখানে তোমার কোনো ক্রিয়েটিভ কাজ ধরো তো তুমি করতে ভালোবাসো, ওইখানে তুমি পোস্ট করতে পারো। ওইখানে কেউ তোমাকে পচাবে না, ওইখানে সবাই তোমাকে পজিটিভ ভাবে তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে আরো মানে ভালো কিছু করার জন্য তোমাকে ইন্সপায়ার করবে, গঠনমূলক তোমাকে ফিডব্যাক দিবে। তোমাকে তুমি হয়তো বা টাইমলাইনে তোমার টাইমলাইনে পোস্ট করে হয়তো বা অনেকে পচাইতো, তো এখানে কেউ পচাবে না। এখানে আমি সরাসরি যদি কোনো কিছু আমার ভালো লাগে অথবা কোনো কিছু মনে হয় যে তোমাকে এই জিনিসটা এভাবে বলে দিলে তোমার পক্ষে জিনিসটা ভালো করা সম্ভব হবে, তাহলে আমি ওইভাবে সাজেস্ট করতে পারবো ওইখানে। তো এখানে একটা ভালো একটা সময় তুমি এখানে কাটাতে পারো, এই একটা কাজ করতে পারো। আর যদি কারো বই পড়ার অভ্যাস থাকে, তো সেটা যদি নন ফিকশন হয় অথবা ফিকশন হয়, তুমি এই সময়টাতে তুমি বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে বই কালেক্ট করে বই পড়তে পারো। অথবা যে বইগুলো হচ্ছে তোমার তুমি অনলাইনেই হচ্ছে অনেক বইগুলো তুমি হয়তো বা অনলাইনে বই কিনতে পারবা, যেগুলো হচ্ছে তোমার ইবুক ভার্সন রয়েছে, সেগুলো হয়তো অনলাইন থেকে তুমি কিনে পড়বা। তো এই ক্ষেত্রে নাহিদের সাথে আমি একটা জিনিস এখন একসাথে শেয়ার করতে চাচ্ছি। নর্মালি ধরো হচ্ছে নাহিদের প্রবাবলি হচ্ছে নাহিদ একটা বই লিখছে, বইটার নাম নাহিদ কি তোমার? ভার্সিটি উইন বই লিখছি, ভার্সিটি উইন। আচ্ছা, ভার্সিটি বই। তো এক্স্যাক্টলি ধরো নাহিদ অনেক শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে একটা বই লিখছে। আনফরচুনেটলি দেখা গেল যে কিছু হচ্ছে স্টুডেন্ট বইটা নেওয়ার পরে কোন এক স্টুডেন্ট সে করলো এই বই নাহিদের বইটাকেই তোমার হচ্ছে ছবি তুলে পিডিএফ আকারে আপলোড করে দিল অনলাইন। এই ক্ষেত্রে তোমার আলটিমেটলি জিনিসটা কি হলো, নাহিদ যে কষ্ট করে শ্রম দিয়ে এত সময়গুলো নিজের অনেক সময় পরিশ্রম দিয়েও একটা কষ্ট করে বই লিখতো, কিন্তু ওর বইটা যখন অনলাইনে কেউ পিডিএফ আকারে মানে ছেড়ে দিবে, এর ফলে কিন্তু ও মানসিক যতটুকু না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানসিক ভাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভাই মানে আমাদের স্টুডেন্টরা এখন অনেকে সবার কথা না, কিছু কিছু স্টুডেন্ট বই যদি আমি ছাড়ি তাহলে অনেকে বলে যে ভাই পিডিএফ দেন, পিডিএফ দেন, পিডিএফ দেন। বাবা আমি যে আমরা তো এত অনেক কষ্ট করে একটা বই লিখলাম, সে বইটা যে প্রাপ্য সেটা যদি আপনারা যে পিডিএফ দিয়ে যদি আপনারা সেটা ফিল আপ করতে চান তাহলে তো হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পিডিএফ পড়ে কখনো ওই জিনিসটা শেখা যায় না, যে বই পড়ার যে মজাটা সেটা পিডিএফ পড়ে কখনো হয় না, সেখানে আরো বোরিং লাগে। আর বই পড়লে ভালো লাগা কাজ করে, তখন ওই জিনিসটার ভিতরে আপনি ঢুকতে পারবেন। একটা মনে করেন আপনি বই পড়ে যে মজাটা পাবেন সেটা পিডিএফ পড়ে কখনো হবে না। তো এই জন্য আসলে পিডিএফ যারা পিডিএফ করে, পিডিএফ তারাই করে যারা আসলে ভালো স্টুডেন্ট না, কারণ ওই ভালো স্টুডেন্টরা কখনো পিডিএফ এর পেছনে ছোটে না। বর্তমান স্টুডেন্টরা অনেকে ওই যে নোট করার ভয়ে বা হোমওয়ার্ক কি দিয়েছে স্যার এই ভয়ে কি করছে, ছবি তুলে রাখছে মোবাইলে। এই যে ছবি তুলে রাখছেন ওই ছবি তোলাই শেষ, আপনারা নিজেরাই দেখেন যে ওই ছবিটা কি কখনো খুলে দেখেছেন যে স্যার কি কাজ দিয়েছিল? পরবর্তীতে ক্লাসে এসে স্যারের হোমওয়ার্ক কিন্তু জমা দিতে পারবেন না। তো আসলে এটা আমি আমার অনেক ফ্রেন্ডদেরও দেখেছি, তারা আমি হোমওয়ার্কটা লিখে নিচ্ছি কিন্তু ওরা ছবি তুলে নিচ্ছে। কি হচ্ছে আলটিমেটলি পরের দিনে আমি ঠিকই হোমওয়ার্ক নিয়ে আসছি কিন্তু ওরা পারছে না, কারণ ওইটা মনে থাকবে না। ওইটা কখনো পড়ালেখার সিস্টেম না, ওইভাবে কখনো কোনো কিছু শেখা যায় না। আর আমি আজকে লাইভে শেষে সবার শেষে একটা কথাই বলতে চাই,
যে যেসব স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া এখন লকডাউন চলছে আর করোনা ভাইরাস আসছে, পড়াশোনার দরকার নাই, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা তো আর শ্রমজীবী মানুষ নন যে আপনাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হবে, বাসায় বসে বসেই তো আছেন, তো অযথা এই সময়টা নষ্ট না করে বাসায় পড়াশোনা করলে আপনারা এগিয়ে থাকবেন। তো এটা কখনো করা যাবে না। আবার যেহেতু তোমরা সবাই আমার জুনিয়র, এই জন্য তুমি করে বলি। আর মাঝে মাঝে আবার তুমি করে বলতেও কেন জানি কনফিউশন ক্রিয়েট করে, কিছু কিছু স্টুডেন্ট আবার এরকম রয়েছে যাদের আবার তুমি বলে আবার মাইন্ডও করে। তো আমি সে সকল স্টুডেন্টকে ইগনোর করেই বলছি যে দেখো তোমাদের এখন সময় যেহেতু এরকম একটা পরিস্থিতি চলে আসছে, তো এটা কখনোই ভাবা যাবে না যে পরীক্ষা হবে না, পরীক্ষা ঠিকই হবে। আর বাসায় বসে বসে তো তোমরা আর এমনটা না যে তোমাদের বাবা মার মতো তোমাদেরকে বাইরে গিয়ে উপার্জন করতে হচ্ছে, যেহেতু বাসায় বসে বসেই আছো, অযথাই সময়টা নষ্ট করিও না। আর এই যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা দেখে যে পরবর্তীতে আরেকটা ভিডিও স্ক্রল করে করে এইভাবে সারাদিন যে ভিডিও দেখতেই থাকবে এরকমটা না। এটা কিন্তু কোনো নাটক নয়, এটা কোনো সিনেমা নয়। এই যে ভিডিওটা দেখলে এটা কিন্তু একটা পরামর্শমূলক ভিডিও। এই ভিডিওটা দেখার পরে তোমার উচিত এখন পড়াশোনায় বসতে হবে। মানে নাহিদ ভাই, মনির ভাই কিভাবে তোমাকে পড়তে বললো, যে রমজান মাসে তোমাকে যে মনির ভাই পরামর্শ দিল যে যেহেতু বিরক্তি চলে না আসে, এই জন্য প্রথমে এইচএসসি এর একটা সাবজেক্ট, তারপরে এইচএসসি এর একটা পার্ট পড়লেন, তারপরে আপনি এডমিশনের একটা ইংলিশ বই পড়তে পারেন, তারপরে এইচএসসি এর একটা ফিজিক্স বই পড়বেন, তারপরে এডমিশনের একটা প্রশ্ন ব্যাংক দেখতে পারেন। বা এইভাবে মানে যেটা মনির ভাই বললো যে 2:1, এইচএসসি টাকে 2 গুণ বেশি করে দিতে হবে, আর 1 ভাগ সময় মানে 2 ভাগ দিতে হবে এইচএসসি এর সিলেবাসে, আর 1 ভাগ সময় দিতে হবে এডমিশনের সময়, এডমিশনের সিলেবাসে। তো এইভাবে বাসায় বসে বসে অবশ্যই পড়াশোনা করবে। এভাবে সারাদিন একটার পর একটা ভিডিও না দেখে, এই যে ভাই আর মনির ভাই আমাদের এত কষ্ট করে এত সময় নষ্ট করে যে আমাদেরকে আসলে এই সময়টা দিল, এরপর যে পরামর্শগুলো দিল সেগুলো যেন কাজে লাগাই। তা না হলে কিন্তু এই ভিডিও দেখে লাভ নেই। এভাবে আপনি সারাদিন ভিডিও দেখেই যাবেন, কিন্তু পড়াশোনা হবে না, কাজ হবে না। এখন আমাদের অনলাইনে যেটা হয়ে গেছে, যেমন আপনি মনির ভাই আপনি আমার চ্যানেলে দেখেন, যেগুলো আমি পড়াশোনা রিলেটেড ভিডিও বানাচ্ছি সেগুলো, বা আপনি নিজেও আপনার চ্যানেল দেখবেন লক্ষ্য করে, যে পড়াশোনা রিলেটেড ভিডিওতে কিন্তু ভিউজ কম, আর একটা পরামর্শমূলক ভিডিও বানান সেখানে আবার বেশি বেশি ভিউজ। তো এটার কারণ ঠিক, কারণ স্টুডেন্টরা পড়তে চায় না, মানে পড়াশোনা করতে চায় না, কিন্তু তারা মোটিভেশন চায়। কিন্তু আসলে এটা তো ঠিক না। আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি মোটিভেশন, পড়াশোনার পাশাপাশি পরামর্শ। যেমন আপনার স্যারেরা আপনাদেরকে পরামর্শ দেয় যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, তো আপনার খেলাধুলার পাশাপাশি তো আর পড়াশোনা নয়। এখন আপনারা যেরকম শুরু করছেন যে পরামর্শের পাশাপাশি বোধহয় পড়াশোনা, কিন্তু এটা তো ঠিক না। বেশি বেশি করে এডুকেশনাল ভিডিওগুলো, যেগুলো তোমার মনির ভাই যেমন ফিজিক্সের যে ভিডিওগুলো বানায় সেগুলো দেখতে হবে, নাহিদ 24 এর যে বাংলা ইংলিশের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে হবে। আর মোটিভেশন দেখতে হবে, কিন্তু সেটা তুলনামূলক কম। কিন্তু আমরা যেটা কাজ করছি যে পড়াশোনার ভিডিও আসলে সেটা দেখতে ভালো লাগে না, মনে হয় যে বোরিং লাগছে। আর নাহিদ ভাই যদি একটা পরামর্শমূলক একটা ভিডিও দেয়, ওইটা সবাই হুমড়ি খেয়ে দেখছি। কিন্তু এইটা অবশ্যই আমাদের এটা দূর করতে হবে। আর মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আজকে সময় দিয়েছে। আর মনির ভাই কিন্তু এখন ঢাকাতে নেই, উনি গ্রামের বাড়িতে আছে, তারপর অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য মনির ভাইকে অনেক ধন্যবাদ। আশা করছি নেক্সটে আমরা যদি আরো লাইভ সেশন করি তাহলে অবশ্যই মনির ভাইকে পাবো এবং তিনি আমাদেরকে সময় দিবেন, এটা মনির ভাইয়ের কাছে আশা করছি। তো ভাই, এখন আমাদের দর্শকদেরকে আমরা লাইভটা শেষ করে দিব। একটু শেষ কোনো কথা থাকলে বলতে পারেন, অথবা তাদেরকে বাই বলে দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ নাহিদ। সেটা হচ্ছে মূলত হচ্ছে আজকে লাইভটা হচ্ছে আমি নাহিদ আমাকে বলার পর আমি বলছি অবশ্যই আমি হচ্ছে এই মুহূর্তে স্টুডেন্ট আসলে হচ্ছে জানা প্রয়োজন যে এক্স্যাক্টলি এই সময়টাকে কি করে হচ্ছে ওয়াইজলি হ্যান্ডেল করবে। কারণ হচ্ছে আমি যদি আমার এসএসসি সময় হতো তাহলে হচ্ছে আমিও হচ্ছে হয়তো বা তোমার হচ্ছে আমার মোটিভেশনাল ভিডিও গুলো হয়তো আমি বেশি দেখতাম, মানে আমার সময় যদি আমি একদিন বের হতাম। তো দেখা যেত আমি যদি বেশি মানে ওই ভিডিও গুলো বেশি দেখতাম, তাহলে যেই ভাইয়ারা আমাদের জন্য ওই ভিডিও গুলো বানাতো ওই ভাইয়ারা মনে করতো আচ্ছা স্টুডেন্টরা তো মোটিভেশনাল ভিডিও বেশি দেখে, তা ওদেরকে শুধু মোটিভেশনে দেওয়া যাক, পড়াশোনা থাক। ইভেন ভাই আমি এখন দেখছি অনেক ইউটিউবার পড়াশোনার ভিডিও বাদ দিয়ে এখন এগুলাই দিচ্ছে। আপনি ইউটিউবে দেখবেন ওই যে শিক্ষামন্ত্রী এটা বললেন, শিক্ষামন্ত্রী ওটা বললেন, এরকম একটা থাম্বনেল দিয়ে টাইটেল দিয়ে, ওগুলোতে অনেক ভিউজ, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওতে প্লে করে দেখবেন শিক্ষামন্ত্রীও নাই, কিছুই নাই, অযথা স্টুডেন্টদেরকে আকর্ষণ করার জন্য সেগুলো দেওয়া হচ্ছে। এখন তো বলেন তো এগুলো দেখে কি ভালো হচ্ছে, নাকি ওই সময়টা পড়াশোনামূলক ভিডিওতে দিলে তো অবশ্যই সেটা ভালো হতো। স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা কেন
আচ্ছা, এটা মূলত হচ্ছে মানে এভরিথিং দ্যাট ইজ টেম্পটিং টু আস, আমরা ওইটার প্রতি কিন্তু অনেক বেশি উইক হয়ে যাই। কারণ কোনো কিছু যদি আমাদের প্রলুব্ধ করে, ওটাকে অনেকটা ক্লিক বেইট টাইপের, তো যে দেখুন আপনি হচ্ছে মাত্র হচ্ছে হ্যাঁ, অনেক অনেক মানে থাম্বনেইলে একটা আছে যে বইয়ে এক অধ্যায় পড়ে এইচএসসি পরীক্ষার ফাইনাল ডেট দেখুন এটা সেটা, কিন্তু আসলে ফাইনাল ডেট কিন্তু এখনো দেওয়া হয়নি। তো এইভাবে লোভনীয় থাম্বনেইল। এটার জন্য আমার মনে হয় সবাই তো লজিক্যাল, স্টুডেন্টরা লজিক্যাল, তাদের ব্রেইন আছে, যুক্তি আছে, তারা এই ব্রেইনটাকে খাটাবে, মাথাটাকে খাটাবে, কোনটা এই লজিক্যাল জিনিসপাতি, কোনটা হচ্ছে শুধুমাত্র তোমার স্টুডেন্টরা মানে শুধুমাত্র স্টুডেন্টরা ভিউ এর জন্য দেওয়া হয়েছে, সেটা স্টুডেন্টরা ফাইন্ড আউট করবে। তবে আমি একটা বলবো স্টুডেন্টের ক্ষেত্রে, তোমরা নর্মালি কোনো টপিক পড়া শুরু করলে প্লে লিস্ট ওয়াইজ শুরু করো। ধরো তুমি আজকে একটা অধ্যায় পড়বা, তো ধরো তুমি বাংলার কিছু করলা অথবা ইংরেজি কিছু করলা, ধরো তুমি আর্টিকেল করলা, তুমি হচ্ছে আর্টিকেল লিখে বা আর্টিকেল বাংলা লেকচার লিখে সার্চ দেওয়ার পরে যে কোনো একটা প্লে লিস্ট নাও, নট ইন্ডিভিজুয়াল ভিডিও, প্লে লিস্ট। প্লে লিস্টে কিন্তু ওটা রিলেটেড ইন ডিটেল সবগুলো থাকবে। তুমিও নির্দিষ্ট প্লে লিস্টে যখন ক্লিক করবা, প্লে লিস্টে 10-12টা ভিডিও থাকবে, তুমি একটানা ওই ভিডিওগুলো দেখা শেষ করার পরে তোমার এনার্জি থাকবে না পরবর্তীতে অন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখা অথবা তোমার এডুকেশনাল ভিডিও দেখা। ওই প্লে লিস্টে তোমার পড়া হয়ে গেছে, তার মানে ওই ঘন্টা বা ওই 2 ঘন্টা তোমার ভালোভাবে কাজে লেগেছে। তারপর যেটাই করো তুমি প্লেলিস্ট ডিপেন্ডেন্ট ভাবে এখন ইউটিউবটাকে কনজিউম বা ভিডিওগুলো কনজিউম করার ট্রাই করো। আমার মনে হয় এতে তোমার অনেকটা, এটা একটাকে বলা হয় ইউটিউব লার্নিং হ্যাকস বলা যায়, যে একটা স্টুডেন্ট যদি শুধুমাত্র প্লেলিস্ট ডিপেন্ডেন্ট ভাবে ভিডিওগুলো ক্লাসগুলো করে, তার পড়াটা অনেকটাই হয়ে যাবে। আর আমাদের একান্তই যখন তোমার আমি নিজের কিন্তু কাছে দেখেছি ইন্টারেস্ট ভাই লাগবে, যে এই ইউটিউবে অনেকে আমাকে ফেসবুকে নক করে, ভাই অমুক ভিডিওটা কোথায়, অমুক ভিডিওর লিংক দেন, অমুক ভিডিওটা পাচ্ছি না। কিন্তু তারা কি করে, তারা একটা প্লেলিস্ট বুঝে না, তাদেরকে আমি প্লেলিস্টের লিংক দেই, তারপরও গিয়ে খুঁজে পায় না। এটা আসলে তাদের আমি মনে করি ব্যর্থতা। যে একটা চ্যানেল যেমন নিউরন প্লাসে ঢুকবেন, তা একটা সিঙ্গেল ভিডিও দেখার দরকার কি, যদি আপনি প্লেলিস্টে গিয়ে একটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স যদি ভিডিওগুলো দেখেন, নাহি 24 গিয়ে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেখবেন যে ইউনিভার্সিটি এডমিশন বাংলা, ইউনিভার্সিটি এডমিশন ইংলিশ ক্লাস, তো এইরকম প্লেলিস্ট, বা ইউনিভার্সিটি এডমিশন মনি ভাইয়ের যদি এরকম থাকে বায়োলজি, তো এরকম প্লেলিস্টে গেলেই আপনি স্টেপ বাই স্টেপ এক লেকচার 1, লেকচার 2, লেকচার 3 বা এক অধ্যায় 2 অধ্যায় এইভাবে আপনারা আসবেন। তো এইভাবে দেখলে কিন্তু পড়াশোনার একটা সিকোয়েন্স থাকে। আর আমরা যেটা করি, একটা অধ্যায় লিখে সার্চ করলাম, সার্চ করে ওটা দেখলাম, শেষ। কিন্তু এর পরবর্তীতে কি আছে সেটা না দেখে মনির ভাইকে মেসেজ দিলাম, মনির ভাই অমুক অধ্যায়ের ভিডিওটা কই, তখন কি হবে, মনির ভাই কিন্তু বিরক্ত হয়ে যাবে। বা আমাকে যেরকম এরকম মেসেজ করেন, আমি কিন্তু, যে কারণ অলরেডি যে ভিডিওটা আছে সেটা আপনারা প্লেলিস্ট থেকে না খুঁজে এরকম যদি করেন, এটা কিন্তু ঠিক না। তো অবশ্যই প্লেলিস্টে খোঁজার চেষ্টা করবেন, ভিডিও না। হ্যাঁ, যেটা আমি অনেকে স্টুডেন্টকে বোঝাইতে গিয়েও আমি বোঝাইতে পারি না, যে ভাই চ্যানেলে যান, যে এখানে এই প্লেলিস্টে আছে, এখানে সবগুলো সাজানো আছে, এই জিনিসটা বোঝাতে চাই না। তো এটা একটু লক্ষ্য রাখবেন। তো ঠিক আছে মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের রমজান মাস এখন হয়তোবা অনেকে নামাজ পড়বে, আজান দিয়েছে। তো আমরা শেষ করছি আজকে লাইভটি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা দর্শক রয়েছে, তারা নিউরন প্লাস চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে বিশেষ করে, তারা নিউরন প্লাস চ্যানেলটা একটু ঘুরে দেখে আসতে পারেন, যে অবশ্যই আমার মনে হয় যে ভালো লাগবে। তো ঠিক আছে, আর মনির ভাই ভালো থেকো, যারা দেখছেন তারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আর সবাই দিন ভালো যাক, এই দোয়া। ওকে ভাইয়া।